চেয়েছিলাম প্রেমিকা এক করতল সুশীতল, থাকবে না স্বার্থ কোনো, প্রেমে হবে টলমল। এ কি খুব বেশি চাওয়া? উত্তর খুঁজি শুধু, চারদিক শূন্য দেখি, মরু বালুকা ধুধু। কেউ চাইল সুদর্শন পুরুষ, কেউ শুধু অর্থ, সব দিক শূন্য থাকায় প্রেমে হলাম ব্যর্থ। নমস্কার প্রিয় দর্শক, একটি স্বপ্নের শুরু চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। যে মানুষগুলি স্বপ্ন দেখেছেন একটি নিজেকে বড় কিছু করার, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য জীবনে করেছেন অনেক স্যাক্রিফাইস, সেই ধরনের মানুষকে আমরা আমাদের এই পডকাস্ট চ্যানেলে স্বাগতম জানাই এবং ওনাদের জীবন কাহিনী আমরা তুলে ধরি। আজকে আমাদের মধ্যে এমনই একজন শিক্ষক, সাহিত্যিক এবং পেশাগত দিকে আরো শতগুণ রয়েছেন। সেই ধরনের মানুষকে আমরা পেয়েছি যিনি কবিতার ছন্দে আঁকেন জীবনের রং। সেই ধরনের মানুষকে আজকে আমরা পেয়েছি মাননীয় কেশবচন্দ্র দাস মহাশয়। নমস্কার স্যার। সবাইকে নমস্কার। তো স্যার, আজকে আমাদের এখানে আসার অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে দুই দর্শকের সঙ্গে একটু শেয়ার করেন। খুবই ভালো লাগলো আমাদের কাছ থেকে যখন আমন্ত্রণ পেলাম। আর এরকম আমিও আমার জীবনের কথা, যেভাবে জীবনটা আমি অতিবাহিত করেছি, একেবারে শূন্য থেকে শুরু নয়, শূন্যের নিচে মাইনাস থেকে শুরু যাকে বলে। আমার তো মনে হয় একেবারে হিমাঙ্কের তাপমাত্রা -273°C নাকি, সেরকম জায়গা থেকে আমি আমার জীবন শুরু করেছি। তো আজ ঈশ্বরের আশীর্বাদে এবং মানুষের শুভেচ্ছায় একটা জায়গায় আসতে পেরেছি। এই অভিজ্ঞতাগুলো আমার সৃষ্টিকর্মের সঙ্গে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে পারবো, এবং যারা এই ভিডিও দেখবেন তারাও অনুপ্রাণিত হতে পারবে, চলার পথে কিছুটা হলেও পাথেয় জোগাবে। এর সুযোগটা যে পেয়েছি এজন্য অবশ্যই সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। তো আমরা আজকে প্রশ্ন উত্তর স্যারদের থেকে কিছু জানবো, জীবনের ঘটনা প্লাস ওনার বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তো স্যার, প্রথম প্রশ্ন, শৈশব জীবনে আপনার শুরুটা একটু আমরা জানতে চাই। আমার শৈশব খুবই দারিদ্র্যের মাধ্যমেই শুরু। আমার বাবা একেবারে খুবই সাধারণ মানুষ। আমার না ছিল সেরকম কোনো জমি জায়গা, না ছিল থাকার মতো একটা উপযুক্ত বাড়ি। দারিদ্র্য সীমার নিচে বাস করতাম। সেখান থেকেই আমার শৈশব শুরু। শুধু মনের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা বা কোন একটা অদৃশ্য শক্তি ভর করতো জানি না, একেবারে শিশুকালের সব কথা হয়তো মনে নেই। সেই অদৃশ্য শক্তিই হয়তো আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। একদম অবশ্যই স্যার, এখানে আমরা তাদেরকেই ডাকি যারা একটা স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে স্ট্রাগল করেছেন, তাদেরকেই আমরা কিন্তু স্বাগতম জানাই। এই জন্য আমাদের চ্যানেল একটি স্বপ্নের শুরু। তো অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বপ্নের শুরু, স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণের যে পথ, সেটা জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেখতে হবে। তো স্যার কাছে আমার একদম ছোট করে প্রশ্ন, শৈশব জীবনে প্রত্যেকেই চেয়েছিল কেউ ডাক্তার হতে অথবা কেউ ইঞ্জিনিয়ার হতে। আপনার কি শৈশব জীবন মনে ছিল যে আমি একজন সাহিত্যিক হব, এবং সেই ভাবা চিন্তার কারণটা কি ছিল? আচ্ছা, প্রথমেই বলি, এই যে চ্যানেলটার নামটা খুবই সুন্দর। এই চ্যানেলটার নামকরণটাই অনেককে স্বপ্ন দেখতে শুরু করাবে বা স্বপ্নকে চরিতার্থ করতে সাহায্য করবে। ফলে এই চ্যানেলের নামকরণের জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি যিনি নামকরণ করেছেন, জানি না আপনি কিনা। হ্যাঁ, নামদাতাকে অবশ্যই ধন্যবাদ এরকম একটা চ্যানেলের জন্য। শৈশব থেকেই মনের মধ্যে কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। সেই বৈদিক যুগে যখন গুরুকুলের কথা আমরা পড়াশোনা করতাম, তখন মনে হতো যে যদি শিক্ষার সঙ্গে জড়িত থেকে আমি শিক্ষক হতে পারি, এরকম একটা চিন্তাভাবনা এসেছিল মনের মধ্যে। আর সাহিত্য বা কবিতার কথা যদি বলতে হয়, আমি আপনাদের এই এলাকার পাশেই কাণ্ডবস্রা দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়, ওই স্কুলেরই ছাত্র ছিলাম। আমরা যখন 5, 6, 7 এইরকম নিচের ক্লাসগুলোতে পড়াশোনা করি,
তখন ছন্দমালা বলে একটি প্রতিযোগিতা হতো। আজকাল আর এরকম প্রতিযোগিতা দেখা যায় না। কালচারাল অনুষ্ঠানে ছন্দমালা প্রতিযোগিতায় একটি করে কবিতার চরণ দেয়া থাকতো, আর একটি করে বা দুটি করে বা কখনো তিনটি চরণ আমাদেরকে লিখতে হতো। আমার খুবই মনে পড়ে, আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন ওই ছন্দমালা প্রতিযোগিতার একটা লাইন লেখা ছিল, মাঠের পারে বনের ধারে, তারপর আর তিনটে লাইন ফাঁকা, নিজেকে লিখতে হবে। আমি লিখেছিলাম ক্লাস 7-এ, মাঠের পারে বনের ধারে গুটি কয়েক শেয়াল, মাঝে মাঝে দিচ্ছে জুড়ে হুক্কা হুয়া খেয়াল। হঠাৎ এই ছন্দবোধটা কি করে এসেছিল আমি জানি না, হয়তো অনেক ছন্দবদ্ধ কবিতা পাঠ করবার জন্যে, এবং তখন আমি প্রথম হয়েছিলাম। সেই থেকে এই ছন্দের প্রতি স্পৃহা জাগে এবং কবিতার প্রতি স্পৃহা জাগে। তারপর তো বড় হয়ে বিভিন্ন গ্রন্থ পাঠ করার মাধ্যমে, কবিদের দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে, বিশেষ করে সাহিত্যের ছাত্র হওয়ার জন্য অনেকটাই কাব্য সাহিত্যের প্রতি ঝোঁক এসে গেছে। লেখালেখি আপনার ঝোঁক বুঝতে পারলাম যে লেখালেখিটা কবে থেকে শুরু করলেন, মানে কোন এজ থেকে শুরু করলেন, মানে বড় হয়ে না শৈশবকাল থেকেই শুরু করলেন? না, আমি ছাত্র জীবন থেকেই লেখালেখি করতাম। স্কুলে কলেজে যখন পড়তাম, তখনকার দিনে আমাদের সময়ে এই অত্যাধুনিক মিডিয়া বা আইটি সেক্টর এত উন্নত ছিল না। ফলে তখন দু ধরনের পত্রিকা বের হতো, একটা হচ্ছে দেয়াল পত্রিকা আর একটা হচ্ছে ছাপানো পত্রিকা। তো স্কুলে মূলত দেয়াল পত্রিকা থাকতো, আর কলেজে কিন্তু দু ধরনের পত্রিকা বের হতো, ওয়াল ম্যাগাজিন এবং প্রিন্টেড ম্যাগাজিন, ওগুলোতে লেখালেখি করতাম। কলেজ জীবন থেকেই একদম? হ্যাঁ, কলেজ আমি স্কুল জীবন থেকে। স্কুল জীবন থেকে। আচ্ছা, প্রথম কোনো গদ্য অথবা পদ্য নিজে লিখেছেন এমন কোনো মনে পড়ে কি এখন, যখন ফার্স্ট জীবনের শুরুতে? মনে পড়ে। আমি লিখেছিলাম একটা কবিতা এরকম, দু একটা লাইন আমার মনে পড়ছে। পরবর্তীকালে আমার অভিমন্যু কাব্যে সেই কবিতাটা বের হয়। সেখানে ছিল এরকম লাইনগুলো যে, কড়া নাড়লাম বারবার নীল গ্রহের দরজায়, একটুকু আশ্রয় পাওয়ার জন্য, কিন্তু আশ্রয়ের বোরখা পরে থাকে ধরিত্রী মাতা। এ ধরনের কথা দিয়েই আমার কাব্য কবিতা শুরু হয়, যেটা আশ্রয় খুঁজতে চাইছি। আর এই বর্তমান বন্ধা ক্ষয়িষ্ণু যুগ যেন আমাদের প্রপার আশ্রয়স্থল হিসেবে বিরাজ করছে না। এই ধরনের প্রতিবন্ধকতাকে পেরোনোর মানসিকতা থেকেই আমার কাব্য কবিতা বা সাহিত্যের জন্য। এই ঝোঁকটা বাড়লো হঠাৎ কি করে? মানে একটা মানুষের কবিতার প্রতি প্রথমে তো কোনো মানুষের ইন্সপিরেশন ছাড়া কেউ আমরা এক পায়ে হতে পারি না। ধরুন একজন ড্রাইভার যদি গাড়ি চালায়, সে কারো কাছ থেকে শিখেছে বা কারো কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছে, নেক্সট সে স্টার্ট করেছে। আপনার জীবনে ইন্সপিরেশন দেওয়ার মানুষটা কে? খুব সুন্দর প্রশ্ন। আমরা যদি কোনো বিশেষ ব্যক্তিত্বের জীবনী আলোচনা করি, আমরা দেখতে পাই তিনি কারো না কারোর দ্বারা প্রেরণা পেয়েছেন। অনেকে বেশিরভাগ প্রিয়তমার দ্বারা প্রেরণা পেয়ে থাকেন। আসলে কোনো কিছু লেখালেখি করতে গেলে, সেটা কবিতা হোক বা উপন্যাস হোক, নাটক হোক, সাহিত্যের যে কোনো প্রকরণ নিয়েই আলোচনা করতে গেলে বা লিখতে গেলে, প্রথমে যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে বাইরের বস্তু জগৎ। সেই বস্তু জগৎ কোনো মানুষ হতে পারে, সেই বস্তু জগৎ কোনো ঘটনা হতে পারে, কোনো প্রাকৃতিক দৃশ্য হতে পারে। ছোট্ট উদাহরণ যদি দেই এরকম, ধরুন আমরা কোনো একটা জায়গায় সমুদ্রে বেড়াতে গেলাম, আমাদের পাশাপাশি দীঘা আছে, দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে গেলাম, আমরা 10 জন বন্ধু বেড়াতে গেলাম। ওই যে দীঘার দৃশ্য বা কিছু ঘটনা, ওগুলোই হচ্ছে কিন্তু বাইরের বস্তু জগৎ। ওই 10 জন বেড়াতে গেল, ওই 10 জনকে যদি বলা হয় যে তোমরা 10টা ছবি আঁকো কি 10টা কবিতা লেখো, 10টা 10 রকম, 10 জনের মতোই আঁকবে। ফলে বাইরের বস্তু জগৎ, তার সঙ্গে কিন্তু মনের জারগ্রস যার যেমন বা প্রকাশভঙ্গি কার কেমন, সেটা নিয়ে কাব্য সাহিত্য যে কোনো শিল্প গড়ে ওঠে। আমার ক্ষেত্রে প্রেরণা দাত্রী হচ্ছে আমার রবি ঠাকুরের একটা লাইন মনে আছে,
যে অলক্ষিতর বরদাত্রী, অর্থাৎ প্রতিবন্ধকতা বা হতাশাই আমার প্রেরণা। কোনো ব্যক্তি মানুষ আমার কাব্য কবিতার প্রেরণা নন। অবশ্যই অগ্রজে যারা প্রতিনিধি স্থানীয় কবি, রবীন্দ্রনাথ, মধুসূদন, নজরুল, জীবনানন্দ, কালিদাস, ব্যাস, বাল্মীকি, তারাই আমার কেন সকলের কাব্য সাহিত্যের মূল প্রেরণা। এবং অবশ্যই মিল্টন, হোমার, ইংরেজি সাহিত্যের খ্যাতনামা কবি সাহিত্যিকগণ, তাদের লেখালেখি পড়া সেটাই আমারকে অনুপ্রেরণা জুগিয়েছে, প্রভাবিত করেছে। এখানে একটু আমি ছোট্ট কথা বলবো। নজরুলের জীবনী যখন পড়ি স্কুল জীবনে, তখন জেনেছি যে নজরুলের যে সন্তান কাজী বুলবুল মাত্র 4 বছর বয়সে মারা যায়। সেই দিনই তিনি গান লিখেছিলেন, শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। এটা যখনই কেউ পড়ে তখন সে তার চোখের জল ধরে রাখতে পারে না। যে একটা পিতৃ হৃদয়, সে তার গান রচনার মাধ্যমে শোককে ভুলে যেতে চাইছে, কথাটা বলবো না, শোক কখনো ভুলবার বিষয় নয়, হয়তো এই শোকটাকে শাশ্বত রূপ দিতে চেয়েছে। তো আমরা তখন ভাবতাম সাহিত্যের ছাত্রর সুবাদে যে এরকম একটা নেতিবাচক দিক, নেতিবাচক মানে এই কারণেই একটা মৃত্যু, যদি কাব্য কবিতার প্রেরণা হতে পারে, গানের প্রেরণা হতে পারে, তবে কেন আমরা কাব্য কবিতা লিখতে পারবো না? এখানে একটা প্রশ্ন, বর্তমান সমাজে আপনার কি মনে হয় যে একটা কবিতা সমাজকে বদলাতে পারে? এখন আমাদের বিনোদনের মাধ্যম অনেক পাল্টেছে। সোশ্যাল মিডিয়া আজ থেকে 30-40 বছর আগে তখন অবসরের মাধ্যম ছিল গ্রন্থপাঠ। আমরা দেখেছি কোনো অফিসে আধিকারিকগণ তারা অবসর সময়ে কেউ বীজ বৃক্ষ পড়ছেন, কেউ কৃষ্ণকান্তের উইল পড়ছেন, কেউ সঞ্চয়িতা থেকে কবিতা পড়ছেন বা এরকম। এবং একটা সময়ে এই গ্রন্থপাঠটাকে খুব ভালো চোখেও দেখা হতো না, মানে যেহেতু এটা বিনোদনের মাধ্যম ছিল, যেমন আজকাল মোবাইল এটাকে ভালো চোখে দেখা হয় না। ফলে গ্রন্থপাঠের মতো এখন গ্রন্থপাঠটাকে খুব ভালো চোখে দেখা হলেও তখন গ্রন্থপাঠ যারা বেশি করতেন, গ্রন্থকীট, তাদেরকে মনে করতেন যে এ ফাঁকিবাজ, তাই এটাও গ্রন্থপাঠ করছে। আমার মনে আছে একটা গানের অংশ, ছোটবেলায় কোনো যাত্রার গানের অংশ দেখেছি, যে ছেলে পাশ করেছে বিয়ে, কলেজ খরচ দিয়েছে দাদা বাস্তু বাঁধা দিয়ে, বউটি বসে নোবেল পড়ে, মা কুড়ায় তার কাঠ খুঁটে। পুত্রবধূ যে নোভেল পড়ছে, উপন্যাস পড়ছে, সেটাকে কিন্তু সমাজ খুব একটা ভালো চোখে দেখছে না। তবে কবিতা অনেক কিছুই পারে। প্রথমে আমি এর ড্রব্যাক্সটা বলে দিলাম, কারণ প্লেটো নিজেই বলেছেন যে কবিদের রাষ্ট্রের বাইরে স্থান হওয়া উচিত, যদিও এটা বিতর্কিত মন্তব্য। আমরা যদি নজরুলের কথা ভাবি, কাব্য কবিতায় তিনি ঝড় তুলেছেন। একটা কবিতা লেখার জন্য তাকে জেল খাটতে হয়েছে প্রায় 1 বছর। শরৎচন্দ্রের শুধু কবিতা নয়, সাহিত্যের মাধ্যম, কবিতাও একটা সাহিত্যের রীতি। শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস নিষিদ্ধ করা হয়েছে। কোপার্নিকাসের গ্রন্থ, গ্যালিলিওর রচনা, সেগুলোকে বহুদিন ধরে জনসমক্ষে আনা হয়নি। ফলে কাব্য কবিতা বা কাব্য সাহিত্য অনেক কিছু করতে পারে, আলোড়ন তো অবশ্যই, যা সমাজকে বদলে দিতে পারে। এবং আপনি দেখবেন একজন চিকিৎসক বা যারা মহাকাশচারী বা আরও বড় বড় ধরনের, মানে যারা একদম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার নিয়েই ব্যস্ত থাকেন, তারাও কাব্য কবিতা পাঠ করেন। আমি কয়েকদিন আগে একটা চ্যানেল, ওই অক্সিমোস বলে, ডক্টর অর্কদীপ স্যার, তিনি ওই নিটের কোচিং দিয়ে থাকেন। তো যদিও আমি সাহিত্যের ছাত্র, চিকিৎসার ব্যাপারে খুব বুঝি না, কিন্তু ওনার এগুলো শুনি।
শুনতে তো বাধা নেই চিকিৎসার ব্যাপারে। তো তিনি চিকিৎসার কথা বলতে গিয়ে রবি ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতা প্রথমে আবৃত্তি করছেন। এ দূর হতে ভেবেছিলুম মনে দুর্জয়, নির্দয় তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে। এ কথা বলে কিন্তু তিনি কিভাবে আমরা চিকিৎসার মাধ্যমে মৃত্যুকে জয় করতে পারি তিনি এই বিষয়টা আলোচনা করছেন। তখন ভাবলাম বাহ, এটা তো খুব সুন্দর, মানে কাব্য সাহিত্যকে একেবারে যুগোপযোগী করে তিনি চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ করছেন। ফলে যে এর অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর। কাব্য কবিতা মহান বিপ্লব সৃষ্টি করতে পারে, তবে তার ধরন পাল্টেছে। কারণ এই যে বললাম এখন সোশ্যাল মিডিয়া একটু অন্য ধরনের, অবশ্যই এটাকে আমাদের মেনে নিতে হবে, এটার আমি কোনো রকম বিরূপ সমালোচনা করছি না। সবগুলোকে মেনে নিয়ে আমাদের যে কাব্য কবিতা, অনেকে বলছে যে কাব্য কবিতা যুগ আর এটা নেই, এটা ভুল কথা। আগেকার দিনে লিখিত হতো কম, পঠিত হতো বেশি। আর এখন আপনি লক্ষ্য করবেন যে লিখিত হচ্ছে বেশি, পঠিত হচ্ছে কম। লেখার কাজ কিন্তু চলছে, প্রচুর চলছে। প্রায় আমি তো 50-এর অধিক ম্যাগাজিনের সঙ্গে ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। এখন ম্যাগাজিনের স্বরূপ পাল্টেছে ম্যাগাজিন, ফলে লেখালেখির কাজটা করে যাচ্ছে। আমি আপনাকে জগদীশ্বরের যদি কথা বলি, অব্যক্ত গ্রন্থ, তিনি সেখানে বিজ্ঞানের কথা বলছেন সাহিত্য রসের মাধ্যমে। ফলে সাহিত্যবোধ বা কাব্যরস এগুলো খুবই উপযোগী, এবং এক্ষেত্রে আমার বিশ্বাস কবিতা সমাজকে বদলে দিতে পারে, অন্তত স্বপ্ন দেখাতে পারে। স্বপ্ন তো দেখাবি, আর স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। অবশ্যই আমরা চাই প্রত্যেকে ভালো কিছু স্বপ্ন দেখুক, অবশ্যই ভালো কিছু তারা পথ গ্রহণ করুক। সেখানে এই ভালো পথে আপনার লেখা এখনো পর্যন্ত কতগুলি গদ্য এবং পদ্য প্রকাশ পেয়েছে এবং কতগুলি প্রকাশ পায়? আমার এই মুহূর্তে মানে গ্রন্থ হিসাবে প্রকাশ পেয়েছে 5খানা গ্রন্থ, 4টে কাব্যগ্রন্থ এবং একটি গল্প গ্রন্থ। এছাড়া বিচ্ছিন্নভাবে পত্রপত্রিকায় অনেক গল্প, প্রবন্ধ, সাহিত্য বিষয়ক প্রবন্ধ, আমার প্রবন্ধগুলো সাহিত্য বিষয়ক, সাহিত্যের রূপনীতি নিয়ে গল্প, প্রবন্ধ, এগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে। আর পাণ্ডুলিপি আকারে এই মুহূর্তে একটি আছে, সেটা হয়তো কয়েক মাসের মধ্যে আরও একটা কবিতার বই বেরোতে পারে। আমরা সেগুলো পাওয়ার কি সুব্যবস্থা রয়েছে? ওই বইগুলো যদি কেউ পড়তে চায় বা কিনতে চায়, যিনি চাইবেন উনি পাবেন কিভাবে? অ্যাভেলেবল কি ইন্টারনেট থ্রু পাওয়া যাবে? হ্যাঁ, ইন্টারনেট থ্রু তো পাওয়া যাবে, এবং প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে। কোন প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন? আমার বইগুলো মূলত প্রেক্ষাপট প্রকাশনী, মহিষাদল, লিপি প্রকাশনী, তমলুক, হলদিয়া সাহিত্য সম্মিলনী, এইগুলো থেকেই বইগুলো বেরিয়েছে। এই যে এতগুলো লিখলেন, যখন কবিতা অথবা গদ্য লেখেন তখন কোনো নির্দিষ্ট সময় কি পছন্দ করেন? যেমন ধরুন নীরবতা, বৃষ্টি, অথবা একাকিত্ব, অথবা অন্ধকার, কোন জিনিসটাকে বেশি আপনি পছন্দ করেন? যেটা খুব সুন্দর প্রশ্ন। অনেকেই মনে করেন যে কাব্য সাহিত্য লেখার জন্য একটু নিরিবিলি পরিবেশ দরকার। আমার মনে হয় এটা ঠিক নয়, ওটা একটা ভ্রান্ত ধারণা যে একটা সুন্দর নিরিবিলি পরিবেশ ছাড়া কবিতা লেখা যাবে না বা সাহিত্য রচনা করতে পারবো না। আমি তো ট্রেনে যেতে যেতে কোনো একটা অমানবিক দৃশ্য দেখতে দেখতেও লিখতে পারি, অর্থাৎ পরিবেশ পরিস্থিতিটা মানানসই হয়ে যায়। তবে সুন্দর পরিবেশ লেখার ক্ষেত্রে তো অবশ্যই ভালো, কিন্তু সবসময় যে লেখার ক্ষেত্রে সুন্দর কিছু থাকবে তা তো নয়। কাব্য কবিতা ভাবনার তাজমহল ঠিক আছে, কিন্তু অনেক তিক্ত বিষয়ও তো কাব্য কবিতার বিষয়, সাহিত্যের বিষয়। ফলে যে কোনো পরিস্থিতিতে কাব্য কবিতা লেখা যেতে পারে। অবশ্য ভালো পরিবেশ ভালো রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেই নিয়ে সন্দেহ নেই। আর যখন আপনি ধরুন কোনো গদ্য অথবা পদ্য লেখেন, কোন বিষয়টা বেশি গুরুত্ব দেন? ভাষাগত দিক, অথবা কোনো
মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তা অথবা ছন্দে, কোনটা থেকে বেশি গুরুত্ব দেন? আচ্ছা, আপনি যে তিনটে কথা বললেন, ভাষাগত দিক মানে শব্দচয়ন, মনস্তত্ত্ব দিক মানে আবেগ, আর ছন্দ, এই তিনটেকে আলাদা করে কিন্তু কবিতা হয় না। আর তবু গুরুত্ব বেশি দেন হ্যাঁ, এমন কোন বিষয়টা? এই তিনটের একেবারে মানে এটাকে রান্না করা বলা যেতে পারে। সুন্দরভাবে ঠিক মশলা বা পাক ঠিক মতো হওয়া চাই। আহ, তবে অবশ্যই, তবে অবশ্যই আপনিও তো ইংরেজি সাহিত্যের ছাত্র, শিক্ষকও বটে। তো সেখানে আপনি তো জানেন যে ওয়ার্ডসওয়ার্থের কথা, যে ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। একদম একদম। ফলে মনের ভাব সুসংগত হলে, ছন্দবদ্ধ বাণীরূপ লাভ করলে তাকেই তো কবিতা বলবো। ফলে এখানে অবশ্যই মানসিক ব্যাপার বা ভাব বা আবেগ প্রথম ভূমিকা গ্রহণ করে। দ্বিতীয় ভূমিকা হচ্ছে ভাষা। আমার মনের মধ্যে অনেক ভাব আছে, আবেগ আছে, আমি ঠিকমতো ভাষায় প্রকাশ করতে পারছি না, ভাষাটাও ঠিক থাকতে হবে, শব্দ চয়ন খুব সুন্দরভাবে করতে হবে। আর ছন্দ, কবিতার ক্ষেত্রে ছন্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখনকার দিনে যে গদ্যে কবিতা লেখা হচ্ছে তার একটা অবশ্যই ছন্দ আছে, গদ্যও একটা ছন্দ। সমস্ত গদ্যকে আমরা কবিতার ক্ষেত্রে ফেলতে পারবো না, আবার সমস্ত পদ্যকেও কবিতা বলা যাবে না। এখানে কিন্তু পদ্যের সঙ্গে কবিতার পার্থক্য আছে। মানে লাইনে লাইনে চরণে চরণে মিল থাকলেই পদ্য হবে, কিন্তু সেটা কবিতা না হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার গদ্যের মধ্যে যদি ভাব বা আবেগ থাকে সেটা কবিতা হতে পারে। যখন প্রথম লেখালেখি শুরু করেন, মানে ফার্স্ট যখন শুরু করেন, আপনি কি সাপোর্ট পেয়েছিলেন পারিবারিক, না অনেক দ্বন্দ্ব করে এই জায়গাতে আজকে এসেছেন? না, কাব্য কবিতা যখন আমরা লেখা শুরু করি, সত্যি কথা বলতে কি, প্রথম প্রথম যেমন ধরুন আপনি গিটার বাজাতে পারেন, গান করেন, প্রথম যখন আপনি গান কোনো বন্ধুকে শোনাতে চাইবেন, নিজেদের একেবারে বন্ধু বান্ধব, তারা একটু আহ, ইতস্তত বোধ করতে হ্যাঁ, হয়। তারা বলবে যে ঠিক আছে, ভালো চা হয়েছে। খাওয়াও, হ্যাঁ। চা খাও, তাহলে তোমার গান শুনবো, তোমার কবিতা শুনবো, এরকম। মানে প্রথমটা কিন্তু আমার মনে হতো যে নিজেকে কিছুটা হকার বা ফেরিওয়ালা মনে হতো, যে আমি আমার জিনিসটা, এই শিল্পসত্ত্বটা পৌঁছে দিতে চাইছি এত সুন্দর করে। সেই বুদ্ধদেব বসু বলেছিলেন না পাণ্ডুলিপি কবিতায়, যে আমি মনে হচ্ছে আমি যেমন একটা ছোট্ট সূর্য তৈরি করেছি, বিস্ফোরণে ফেটে পড়বে, অনেক কষ্ট করে লিখছি, এটা ঠিক মতো কেউ শুনতে চাইছে না। ভাবতাম যে তাহলে আমার হয়তো ছন্দটা ভালো হয়নি, কি শব্দচয়ন ভালো হয়নি, বা এর যে ভাব বা আবেগটা ঠিক মতো ঘনীভূত হয়নি। তারপর পর আস্তে 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 করে সেটা বেরিয়ে এসেছে। আচ্ছা, লিখতে কি এমন কি কোনোদিন হয়েছে, ধরুন গদ্য লিখতে বসছেন, পদ্মে কনভার্ট হয়ে গেছে, অথবা পদ্য লিখছেন সেটা গদ্যে রূপান্তর হয়েছে, এমন কোন হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে। এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন। আমি, এটা হয়েছে, অনেকবারই হয়েছে। আমার ইচ্ছে ছিল যে আমি আমার চোখের সামনে আমার একটা বন্ধুর দৃশ্য দেখেছিলাম। মানে আমার এক বন্ধু মারা যায়, এবং সে তার বন্ধুর তার প্রেমিকা ছিল, তার কাছে একটা হীরের আংটি দিয়েছিল। তো আমার বন্ধু মারা যাওয়ার পর তার প্রেমিকা আমার কাছে চোখের জল ফেলতে ফেলতে তার ওই ঘটনাটা বলেছিল, খুবই করুণ বিদারক ঘটনা। আমি সেই দিনই ওটা নিয়ে কবিতা লিখবো ভেবেছিলাম। তারপর ভাবলাম যে না, এটা কবিতার বিষয় নয়। এত একটা মানে সাধারণভাবে কবিতাকে একটু লাবণ্য ঘেরা বলে আমরা মনে করি। একটু মিষ্টি হ্যাঁ, ছন্দ। আর গদ্যকে একটু যেন একটু রূঢ় বা বাস্তবটাকে বেশি প্রাধান্য দেয় আমরা মনে করি। এর ব্যতিক্রমও থাকতে পারে। যে যার মত, হ্যাঁ, তার মতভেদে থাকে। তবে সেদিনই কিন্তু আমি ওই হেরের আংটি কবিতা লিখতে গিয়ে কবিতা লিখতে পারিনি, ওটা আমি গল্পই লিখেছি। আচ্ছা, এই কবিতা বা গদ্য লিখতে গিয়ে যখন আপনি আমার প্রকাশনের কাছে যখন গেছেন, কোনো সমালোচনার শিকার হয়েছেন এবং সেটাকে কিভাবে নিয়েছেন? যোগ্য জবাব দিয়েছেন, না চুপ করে বাড়ি চলে এসেছেন?
এই ব্যাপারে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি হলদিয়া সাহিত্য সম্মেলনের সদস্য, তখন নতুন হয়েছি। আমার এই অভিমন্যু কাব্যগ্রন্থটা যখন বেরোবে, এটা 2011 সালের ফেব্রুয়ারিতে বেরিয়েছিল। এর বেশিরভাগ কবিতাগুলো আমার শৈশবকালের বা কৈশোরের। অনেকদিন কবিতা লেখার অনেকদিন বাদে এটা কাব্যরূপ পেয়েছিল। তো যিনি প্রকাশক ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে আপনার কাব্য কবিতায় ছন্দের খুব অভাব আছে। এটা আমি খুব আঘাত পেয়েছিলাম, কারণ আমি এই ছন্দ, মূলতই ছন্দ বিষয়ে বিশেষজ্ঞ। ছন্দ নেই লিখতে ভালোবাসেন। হ্যাঁ, এবং এই বিষয়ে আমি মানে মানে আমার মোটামুটি ধ্যান ধারণা আছে, খুব একটা খারাপ ধ্যান ধারণা নেই, কারণ ছন্দ নেই, পড়াশোনা করেছি। যে বিষয়ে আমার বেশি দখল তিনি সেই বিষয়টা সমালোচনা করলেন, তখন আমার মনে হলো যে উনার ওই ছন্দ সম্পর্কে সেরকম কোনো বোধ নেই। এবং আমি কথাটা বললাম, ওনাকে বললাম যে দেখুন, আপনি আমার অন্য কোনো সমালোচনা করতে পারতেন, আপনি এমন একটা মিথ্যে কথা বললেন যেটাকে মেনে নেওয়া যাচ্ছে না। এই তিক্ত অভিজ্ঞতাটা আমার হয়েছে। উনি কি রিয়াকশনটা দিলেন? ওনার কি রিয়াকশনটা ছিল? উনি তারপরে বললেন না আমার মনে হয়েছে বলে, তারপর উনি কিন্তু আমার গ্রন্থটা প্রকাশ করলেন। আচ্ছা, আপনি পেশাগত দিক থেকে একজন শিক্ষক বলে, তো ছাত্রছাত্রীদের সঙ্গে যখন সাহিত্য নিয়ে আলোচনা করেন, তো ওদের মধ্যে খুব আগ্রহ দেখতে পান না বোধহয় এই স্যার শেষ করলে বোধহয় হয়তো শান্তি পাই, এই ধরনের কোনো মানসিকতা কি আজকাল ছাত্রদের মধ্যে দেখতে পান না? ভালো না, ওই যে একটা কথা আছে না, আমরা তো সবাই জানি যে টিচিং ইজ নাথিং বাট অ্যান আর্ট। একদম। ফলে সেটা যদি মেনে চলা যায় বা প্রত্যেকের সেটা একটা ব্যক্তিগত কৌশল, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের ক্লাসটাকে একেবারে এমন করতে চাই যাতে ছাত্ররা বোর ফিল করে, তার মধ্যে যেন না ক্লান্তি না আসে, সে যেন মনে করে যে এই ক্লাসটা আর একটু হলে ভালো হতো। আচ্ছা, বর্তমান যুগের শিক্ষকদেরকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্র থেকে যদি আমরা দূরে একটু পিছিয়ে যাই, একজন ছাত্রের কাছে একজন শিক্ষক যে গুরু, যাকে দেখলে শ্রদ্ধার মাথা নেমে যায়, সেই ভাবটা কিন্তু মানুষের মন থেকে চলে যাচ্ছে। তো আমরা সেই জিনিসটাকে আরো রিকভারি করার জন্য মানুষকে সাহিত্য পাঠ, দেখুন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট আমরা খারাপ বলছি না, ইন্টারনেট থেকেও পড়া যায়। আজকে দেখুন, আমি যদি কোনো বই কিনতে যাই, আগে যেটা আমাদের কলেজ স্ট্রিটে, কিন্তু এখন আমি যদি গুগলে অথবা চ্যাট জিপিটি একদম আসতে পারি, তো অবশ্যই ইন্টারনেটটাকে ভালো কাজে ইউজ করুন। দেখুন, জ্ঞান সব জায়গা থেকে নেওয়া যায়। যেমন আপনার জ্ঞানে যদি জিজ্ঞেস করি যে আপনার এই কবিতায় আপনার কোনো বাস্তবিক কথা কি তুলে ধরেছেন, যে আপনার জীবনের ঘটনা, এমন কোনো কি আছে? এমন কবিতা আছে শুধু আপনার জীবনের ঘটনাই ওই কবিতাতে লেখা আছে? আচ্ছা, প্রথম কথা বলি, যেটা আপনি প্রশ্ন করলেন যে ছাত্র শিক্ষক সম্পর্ক, সত্যি কথা এখন তলানিতে ঠেকছে, এটা অস্বীকার করার কিছু নেই। এর একটা মূল বিষয় আমাদের বুঝতে হবে। আমরা যদি বৈদিক যুগে যাই, তখন আমরা দেখব যে ছাত্র এবং শিক্ষকের মানে গুরুর যে সম্পর্কটা, সেটা ছিল বিনি সুতো মালার সম্পর্ক, একেবারে স্নেহের সম্পর্ক, আর্থিক সম্পর্ক ছিল না। আপনি ভাবুন, তখনকার দিনে গুরুগণ বিনা পারিশ্রমিকে ছাত্র পড়াতেন, উল্টে ছাত্রছাত্রীদের ভরণ পোষণের ভার নিতেন, ওখানে থাকতেন এবং পড়াশোনা করতেন। এখন সম্পূর্ণ উল্টো। এখন আমরা সেই রবি ঠাকুরের তোতা কাহিনী পড়েছি না, মূলত সোনার খাঁচা নির্মাণ হচ্ছে, মানবিক হৃদয়ের সম্পর্ক কিন্তু সেখানে নেই। আর এই জন্য দায়ী অনেকাংশেই শিক্ষক সমাজ, অনেকাংশেই। আমি একজন শিক্ষক হিসাবে এই কথাটা জোর করে বলতে চাই যে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, মানে আমাদের এই বিষয়ে বেশি সচেতন হতে হবে। আমরা কেন দূরে সরে যাচ্ছি? আমরা সেই শুক্রাচার্যের কথা পড়েছি, তার একটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল শিষ্যকে ঠিক রাখতে গিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ তার একটা চোখ অন্ধ করে দিয়েছিলেন। তো আমরা এর ফলে গুরু শিষ্যের যে সম্পর্ক, সে তো তলানিতে ঠেকবে, এটাকে ওভারকাম করতে হবে। তার জন্য
শিক্ষক সমাজকেই। আপনি আমাদেরকে বললেন যে শিক্ষক অথবা ছাত্রের মধ্যে একটা সম্পর্কের বিভেদ কখন আসছে, এবং কবিতার মাধ্যমে আপনার যে বাস্তব দিক সেটাও কি প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে? যে কোনো একটা কবিতাতে আপনি এই ধরনের কথা তুলে ধরেছেন, এমন কি হয়েছে? আমি প্রতি বছর শিক্ষক দিবসে একটা করে কবিতা লিখি, মানে ওই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং ওখানেই আমি ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক তুলে ধরার চেষ্টা করি। তবে পূর্বসূরি কালিদাস রায়ের যে কবিতা আছে না, ছাত্র দ্বারা, সেই যে বর্ষে বর্ষে দলে দলে আসা বিদ্যা মঠ দলে, একদম একদম একদম। তার উপরে আমার কবিতা হয় না। হ্যাঁ, সেই কবিতা একদম সেখানেই ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত বলা আছে। তাই পূর্বসূরি কবিকে অবশ্যই শ্রদ্ধা জানিয়ে আমি আমার মতো লেখার চেষ্টা করি, এবং এটাই তুলে ধরার চেষ্টা করি আজকে এই সম্পর্কে অবনতির কারণ কি, আমরা কেন হারিয়ে যাচ্ছি, সেখানে আমাদের দায়িত্ববোধটা থাকা উচিত, সেই দায়িত্ব থেকে আমরা ফিরে আসছি। আপনার স্কুলে বা আপনার ছাত্রদের সঙ্গে এই বিষয়ে কোনোদিনও একদিন আলোচনা করেছেন যে ধরুন একটা ক্লাস আপনি না পড়িয়ে শুধু ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক সেই ব্যাপার নিয়ে বা তাদের যে দায়িত্ববোধ জ্ঞান সেই নিয়ে কোনোদিনও আলোচনা করেছেন? হ্যাঁ, মাঝে মাঝে আমাদের উজ্জীবন কর্ম বা উজ্জীবন কর্মসূচি নিয়ে কিছু ট্রেনিং হয় টিচারদের, সেখানে আমাদেরকে এইসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগে আগে ওই ট্রেনিংটা প্রতি বছরই হতো, এখন 2-3 বছর অন্তর অন্তর হয়। তো ওই ট্রেনিং নিয়ে এসে আমরা একটা এক্সট্রা সময় করে ছাত্রদের সঙ্গে কনফারেন্স হলে এগুলো নিয়ে আলাপ আলোচনা করি, এবং তাদের কোথায় সমস্যা সেগুলো জানতে চাই, সেগুলো সমাধান করবার চেষ্টা করি। ধরুন আমাদের ছোটবেলাতেও যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে জিজ্ঞেস করতো যে বড় হয়ে কি হবি, কেউ বলতো ডাক্তার হোক, কেউ বলতো ইঞ্জিনিয়ার হবে। আপনি যদি কোনদিন ক্লাসে কাউকে জিজ্ঞেস করেন যে তুই বড় হয়ে কি হতে চাস, এমনকি কেউ বলেছে যে না আমি একজন কবি হতে চাই, কেউ বলেছে স্যার এখন এই বর্তমান যুগে? না, এখানে একটা আমার সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমার পূর্বতন স্কুলে, মহিষাদল ব্লকে ভোলসারা ডিএন হাই স্কুল, তো ওখানে একটি ছেলেটার নাম অভিজিৎ মাইতি, আমার ছাত্র ছিল। ও মাধ্যমিক দিয়ে পড়া বন্ধ করে হলদের কোনো একটা কোম্পানির কাজে চলে যায়। তো আমি ছেলেটাকে অনেক উৎসাহ দিয়ে তাকে অনেকটা প্রেরণা জুগিয়ে তাকে আবার স্কুলে শিক্ষাঙ্গনে নিয়ে আসি, এবং সেই ছেলেটি বলেছিল যে স্যার আমি কবি হতে চাই। এবং অভিজিৎ বর্তমানে একজন আধুনিক কবি, তার সম্পাদিত অনেক পত্রিকাও আছে, এবং তার পত্রিকায় আমার গল্প একবার বেরিয়েছিল, প্রকাশ হয়েছিল। ফলে কবি হতে চাই একজন বলেছিল, এবং সে সত্যি এখন কবি হয়েছে। অবশ্যই দেখুন, স্বপ্ন দেখলেই সত্যি করা সম্ভব, না দেখলে না। হয়তো আপনি সেই ইন্সপিরেশন তাকে জাগিয়েছেন। তো আপনার শিক্ষক জীবন বা কবিতার জীবন বা কবির জীবন সার্থক হবে বলে এই ভাষাটা মনে করি। কারণ একজন গুরু যদি শিষ্য না থাকে, সে গুরু হিসেবে নিজেকে পরিচয় দিতে পরবর্তী প্রজন্মকে লজ্জা পাবে। একদম। এই জন্য গুরুর একজন শিষ্য কিন্তু ভীষণ প্রয়োজন। না হলে যে গুরু শিষ্য তৈরি করতে পারে না, তার ওই শিক্ষার কোনো দাম নেই বলে আমি আপাতত মনে করি। না, একেবারে সঠিক কথা বলেছেন। ধরুন আমরা ইতিহাসে তাকাই, বেশি নয়, আপনি ওই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা পড়ুন, যখন আমরা পাঠ করি, প্রীতিলতা ওয়াদ্দার, সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দারকে তৈরি করেছি। একদম একদম। সূর্য সেন না থাকলে প্রীতিলতা ওয়াদ্দারকে আমরা পেতাম না। কিন্তু গুরু হিসেবে হ্যাঁ, ফলে গুরুর একটা কাজ তো অবশ্যই আছে, এবং শিষ্যের অনেক ভূমিকা আছে। ছাত্রই তার শিক্ষককে বাঁচিয়ে রাখে। যে সকল শিক্ষক চিরকালীন আসন পেয়েছেন, এখানে শিক্ষকের দু ধরনের শ্রেণীতে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষক, আর একটা হচ্ছে সমাজ শিক্ষক। আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষক, এটি স্কুলের শিক্ষক কি কলেজের শিক্ষক। আমাদের চাইতে অনেক বড় শিক্ষক তারাই যারা সমাজ শিক্ষক। শ্রীরামকৃষ্ণদেব, বিবেকানন্দ, বিদ্যাসাগর অবশ্যই দু ধরনের শিক্ষক, প্রাতিষ্ঠানিকও শিক্ষক না সমাজ শিক্ষক। চৈতন্যদেব সমাজ শিক্ষক, আর যীশু খ্রিস্ট, হজরত মোহাম্মদ
সমাজে, তারাই হচ্ছে প্রকৃত শিক্ষক। আমরা হচ্ছে ক্ষুদ্র শিক্ষক। আসল শিক্ষক যদি বলতে হয় তারাই। আপনার এখানে যাদের ছবি আছে ওনারা প্রত্যেকে। এবং দেখুন আমাদেরও মানসিকতা অথবা আমাদের চিন্তা ভাবনাগুলো এই ধরনের মানুষের সঙ্গে অনেকটা চেষ্টা করি যাতে ওনাদের মতো, ওনাদের ধারে পৌঁছানো কখনোই সম্ভব না, ওনার চির অমর। আমরা চেষ্টা করি যে ওনাদের কিঞ্চিত যদি আমরা ওই পথ আদর্শটা ধরে রাখতে পারি, আদর্শটাকে অবলম্বন করি, হয়তো জীবনে আর 5টা মানুষের থেকে হয়তো ভালো চিন্তা ভাবনা করতে পারবো, এই ভেবেই ওনাদেরকে আমরা অনুসরণ করি। এবং সেভাবে আপনি যেমন বললেন যে গুরু, এমন হচ্ছে যে শিক্ষক দিবসে আপনি কোনো স্টুডেন্টকে দেখলেন যে আপনার লেখা কবিতা পাঠ করছে, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হতো এবং ওই ছেলেটাকে কবিতা শেষে অথবা পরবর্তীকালের সময় আপনি কিভাবে তার সঙ্গে ট্রিট করতেন? এটা তো আমার অভিজ্ঞতা আছে। আমার একবার, এখন আমি বর্তমান যে স্কুলে শিক্ষকতা করি, রেয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠ, এবার শিক্ষক দিবসে একটি ছাত্রী হঠাৎ করে দেখলাম যে কবিতা আবৃত্তি করে, আমি অনুষ্ঠানটা সঞ্চালনা করেছিলাম, দেখলাম যে সে হঠাৎ করে আমার লেখা কবিতাটা পাঠ করলো। তো আবার তো অনুভূতিটাই মানে সে একটা অনন্য অনুভূতি, অনন্য অনুভূতি। মানে ছাত্ররাই তো আমাদেরকে অমর করে রাখে না। এমনও তো হতে পারে যে ধরুন আপনার লেখা কবিতা কেউ গান আকারে আপনার সামনে পরিবেশন করবে, তখন আপনার কোনদিন হয়েছে কি বা কেমন ফিল করেছেন? একদম হয়েছে। আহ, আপনি যদি ওই উত্তর নরঘাটে, মানে আমার হলদে নদী পেরোলে যে উত্তর নরঘাট, ওখানে একজন গানের শিক্ষক আছেন, তিনি প্রাথমিক স্কুলেরও শিক্ষক, আহ, তপন কুমার মণ্ডল। উনি গান করেন, গান শেখান। উনি আমার একটা কবিতাকে গানের রূপ দিয়েছিলেন। এটা আমার তো, আমি ব্যক্তিগতভাবে 2-4খানা গানও লিখেছি, কিন্তু উনি যেটাকে রূপ দিয়েছিলেন সেটা কিন্তু আমার কবিতা। কবিতাকেই তিনি গানের রূপ দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। খুবই ভালো লাগলো। আর কবিতার কিন্তু একটা বৈশিষ্ট্য সাংগীতিক ধর্ম। রবি ঠাকুর বলেছেন না যে চিত্র ও সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ, ফলে কাব্য সাহিত্য হতে গেলে তার মধ্যে একটা ছবির ভাব, চিত্রধর্মিতা থাকতে হবে এবং সাংগীতিক ধর্মিতা থাকতে হবে। হৃদয়ের ভাবটাকে যা গতিদান করে সেটাই তো সঙ্গীত। ফলে কাব্য কবিতায় সঙ্গীতের ভাব আছে। এই জন্যই তো সুকান্তের রানার কবিতা, যেটা একেবারে রূঢ় বাস্তবকে তুলে ধরেছে, সেটাকে আমরা হেমন্তজির গলায় শুনছি কত সুন্দর গান হিসেবে। রান্না চলেছে হ্যাঁ, খবরের কাগজে নিয়ে। খবরের বোঝা হাতে। আমি বলছি যে একজন শিক্ষক আরেকজন ছাত্রের এই মুহূর্তে যে সম্পর্ক, এই সম্পর্কটা কি পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে আরো এগোতে পারে, না তাদেরকে আরো সতর্ক করা উচিত? আমি কেবলমাত্র স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে বলছি। একজন শিক্ষক তিনি যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট সমাজ সম্বন্ধে সচেতন, কিন্তু ছাত্রদের কিভাবে সম্পর্কটা বজায় রাখা উচিত? না, এখন যেমন ধরুন একটা উদাহরণ দিই, আমরা পোশাক আশাকের দিক দিয়ে কিছুদিন আগে পর্যন্ত, 2-3 বছর আগে পর্যন্ত যতটা খোলামেলা ছিলাম, এখন কিন্তু ছেলেমেয়েরা অনেকটা সচেতন হয়েছে। কেন হয়েছে জানি না, আমার তো মনে হয় আবার সেই পুরনো যুগ ফিরে এসছে। মানে অতিরিক্ত স্বেচ্ছাচারিতা থেকে আবার যখন দেখছে না অতিরিক্ত স্বেচ্ছাচারিতা আমাদের করা ঠিক নয়, সমাজই তাদেরকে বদলে দিচ্ছে। সেরকম ছাত্ররা 2-4 বছর আগে পর্যন্ত ছাত্রদের যে কিছুটা কি বলা যায়, শিক্ষকদের প্রতি উদাসীনতা ছিল, সেটা কিন্তু পরপর কেটে উঠছে। এখন আবার গুরু শিষ্যের সম্পর্কটা যেন অনেকটা অপেক্ষাকৃত মধুর হচ্ছে। আপনার কোন লেখকে বা কোন কবির কবিতা পড়তে সবচেয়ে বেশি ভালো? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই। এই নিয়ে কোনো সন্দেহ নেই। সত্যি কথা বলতে কি, আমি কোনো কবিকে ছোট করছি না। আমার আধুনিক যুগে কবিতা রচনা করেছেন 4 জন প্রতিনিধি স্থানীয় কবি: মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং জীবনানন্দ। আর বাকি সমস্ত কবি কাউকে না কাউকে অনুসরণ করেছেন। আর একেবারে সাম্প্রতিক যে কবিতাগুলো লেখা হচ্ছে, আমি তো অনেককেই দেখেছি, পুরো একেবারে জীবনানন্দের কথাগুলোই তুলে দিচ্ছে, একটা নতুনত্ব কিছু নেই। তো তাই আমার মনে হয়েছে যে আমরা
এই চারজন প্রতিনিধি স্থানীয় কবির ছত্রছায়া। আধুনিক যুগে এই চারজন, প্রাচীন যুগের মধ্যযুগের অনেক কবি তো আছেন, তাদের তো প্রভাব থাকবে। ব্যাস, বাল্মীকি, ভগবতী, কালিদাস, হোমার, মিল্টনের এদের প্রভাব অবশ্যই থাকবে, না হলে কাব্য কবিতা ধসে পড়বে। ব্যক্তিগতভাবে আমি একেবারে রাবীন্দ্রিক পরিমণ্ডলে আবৃত, মানে সৌরজগৎ। আমরা যেমন সৌরজগতের অধিবাসী, রবীন্দ্রনাথই আমাদের সূর্য, ওনাকেই কেন্দ্র করে সমস্ত কিছু। আর ভবিষ্যতে কি ধরনের প্রজেক্ট বা লেখালেখির পরিকল্পনা রেখেছেন যদি আমাদের সামনে একটু বলেন? আমার যেটুকু মনে হয়, বর্তমানে প্রবন্ধ সাহিত্যের একটা আকাল চলছে, মানে ঠিক মতো প্রবন্ধ সাহিত্য বেরোচ্ছে না। অনেক আর্টিকেল লেখা হচ্ছে, প্রবন্ধের তো অভাব নেই, কিন্তু প্রবন্ধগুলো সাহিত্যের আকারে যদি বের করতেন, বিশেষ করে যারা চিকিৎসা বিষয়ে লেখেন, বিভিন্ন প্রযুক্তিবিদ্যার উপরে লেখেন, সেখানে সাহিত্য রসটাকে যদি মিশিয়ে পরিবেশন করতেন জগদীশচন্দ্রের মতো, তাহলে বোধহয় ভালো হতো। বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার সঙ্গে সাহিত্যটাও অনায়াসে মিশে যেতে পারত। তো আমার ইচ্ছা আছে, কবিতা তো আমি লিখেছি, গল্প লিখেছি, আমার ইচ্ছা আছে একেবারে নতুন স্টাইলের প্রবন্ধ সাহিত্য রচনা করা। এবং স্যার নতুন দেখুন, বর্তমান সমাজে দেখুন আমরা এআই টেকনোলজি দিয়ে কিছু মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে তাকে লিখলে সেটা আমরা কিন্তু পেয়ে যাই। আমি যদি এখন এআইকে বলি যে আমার জন্য একটা প্রেমের গান লিখে দাও, একটু তাকে যদি ডিসক্রিপশন দিয়ে দিই যে আমার প্রেমিককে দেখতে এরকম, আমার প্রেমিকা দেখতে এরকম, সে কিন্তু লিখে দিচ্ছে। আচ্ছা, এইসব টেকনোলজির কারণে কি নিজস্ব ভাবনা চিন্তা দিনে দিনে হারিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? না দেখুন, এটা একটা ভালো কথা বলেছেন। এখন আমরা তো দেখি সোশ্যাল মিডিয়া খুললে, মানে অনেকেই কাব্য কবিতা লাইন এত সুন্দর করে লিখে, আমরা ভাবি এই ছেলেটি বা এই মেয়েটি এত সুন্দর ভাষা জানলো কি করে। কিন্তু ওটার মধ্যে একটা কৃত্রিমতা এসে যাবে। আপনি দেখবেন স্বাভাবিকতা এবং কৃত্রিমতার একটা পার্থক্য থেকে যায়। যেখানে কম্পিউটারও ছবি আঁকতে পারে, আর শিল্পী যখন হাতে ছবি আঁকে, দুটোর মধ্যে একটা পার্থক্য থেকে যায়, মনে রঙের পার্থক্য থাকে। কম্পিউটার, অবশ্যই আমি কম্পিউটারকে অস্বীকার করছি না, কম্পিউটার ছাড়া আমাদের জীবন অচল, সেটা নেই ছবি আঁকা, সেটা দরকার। কিন্তু আমি বলতে চাইছি যে কম্পিউটারের ছবি আর শিল্পীর হাতের ছবি দুয়ের মধ্যে পার্থক্য আছে। সেরকম এআইয়ের লেখা কবিতা আর নিজের লেখা কবিতা, সেই পার্থক্য আমরা সহজেই ধরে নিতে পারবো, এবং মনকে বেশি নাড়া দেবে যেটা নিজের হাতে লেখা। এইভাবে দেখুন, কুমার শানুকে একদিন প্রশ্ন করা হয়েছিল হুম। যে এখন তো এআই কে দিয়ে গান গাই দেওয়া যায়, তো আপনাকে দিয়ে কেন এত টাকা দিয়ে গান গান? তো উনিও সেম উত্তর দিয়েছিলেন হ্যাঁ। যে এআই হয়তো আমার চেয়ে ভালো গান গায়, হুম। কিন্তু আমার মতো ভাব আনতে পারবে না। হুম। সেটাই একদম কি কবিতার ক্ষেত্রেও কার্যকর? একদম কবিতা তো ভাব, ভাষা, ছন্দ, এই তিনটেরই মেলবন্ধন। কবিতা তো আমরা তাকেই বলছি যে ভাবের হচ্ছে প্রকাশ, ভাবের ছান্দসিক প্রকাশ, সেটাই হচ্ছে কবিতা। ফলে সে ভাব এআই আনতে পারবে, অবশ্যই এআই আনতে পারবে, কিন্তু আমার যে অ্যাকুরেট ভাব সেটা এআই আনতে পারবে না। একদম একদম। না হলে তো মানুষ সৃষ্টি হতো না। হ্যাঁ, মানুষ AI সৃষ্টি, হতো প্রথম। হ্যাঁ মানুষ সৃষ্টি, এআই তো মানুষের দ্বারাই তৈরি, মানুষের দ্বারাই তৈরি। কিন্তু ভাব তো তার যে যার নিজস্বতা থাকে। তবে অবশ্যই আমাদের এআইকে সম্মান জানানো উচিত, কারণ এআই কিন্তু আমাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। আগামী দিনে বিভিন্ন, মানে চিকিৎসা ক্ষেত্রে বলুন বা মহাকাশ গবেষণা বা এই জাতীয় অনেক বিষয়গুলো কিন্তু এআইয়ের উপরে নির্ভর করবে। এআই আমাদের কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবে। অবশ্যই টেকনোলজি ছাড়া কখনোই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যারা টেকনোলজি প্রত্যাখ্যান করেন কখনোই ওকে ছাড়া আগানো সম্ভব নয়। এই একদম ঠিক কথা। সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমি যদি আপনার শৈশবকালের ছাত্র জীবনে ফিরে যাই, হুম। টেকনোলজিকে আমি একটু দূরে সরালাম ক্ষণিকের জন্য। যদি আপনার শৈশব জীবনে আপনি কোন শিক্ষককে খুব ভালোবাসতেন আর কোন শিক্ষককে খুব ভয় পেতেন এবং কেন? এখন আপনি একজন টিচার, তো সেই ক্ষেত্রে আপনি কি সেই নিয়মগুলো কি পালন করেন যে যাতে প্রত্যেকটা ছাত্র আমাকে ভালোবাসুক?
আমাদের ছাত্র জীবনে যেটা ছিল সেটা হচ্ছে ভয় মিশ্রিত শ্রদ্ধা। টিচাররা শাসন করতেন, অনেক সময় শাসন সীমা অতিক্রমও করত, কিন্তু আবার তারা খুব ভালোবাসতেন। আমাদের কলেজ লাইফের একজন অধ্যাপিকা ছিলেন মহিষাদল রাজ কলেজে, প্রফেসর কৃষ্ণা সরকার। ওনাকে আমি দেবীর আসনে বসিয়ে রেখেছিলাম। এত তিনি মানবিক ছিলেন, এত সুন্দর পড়াতেন, এবং কোন ছেলেটির বা মেয়েটির বইয়ে নেই, একটা নোটস নেই, সেটা লিখে দেওয়া, মানে অনেক মানবিক ছিলেন। এবং ওনাকে আমি খুবই, মানে উনি এখন নেই, পৃথিবীতে নেই। উনি কিন্তু আমার কাছে সেই শ্রদ্ধার দেবী হয়ে থেকে গেছেন। আর ভয়ের কথা যদি বলি, আমার খুব মনে আছে, আমি এই পাশের স্কুল কান্ডাবসরা দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমাদের যিনি প্রধান শিক্ষক মহাশয় ছিলেন সুধীরচন্দ্র মণ্ডল, মাননীয় সুধীরচন্দ্র মণ্ডল, তিনিও পৃথিবীতে নেই। ওনার চেহারা দেখলেই কিন্তু ছেলেমেয়েরা ভয় পেত। আপনারা হয়তো দেখেছেন সুধীরবাবু, চেহারা দেখলেই ভয় পেত ছেলেমেয়েরা। কিন্তু সুধীরবাবু খুব স্নেহপরায়ণ ছিলেন, খুব আস্তে আস্তে কথা বলতেন। প্রত্যেক শিক্ষক অবশ্যই আমার শ্রদ্ধার জায়গায় আছেন। মানে কোনো একজনকে বড় করে অন্য অন্য শিক্ষককে ছোট করার কোনো রকম ইচ্ছা আমার নেই, কিন্তু আমি এই আমার প্রশ্নের মুখোমুখি হতে দু একজন হয়তো শিক্ষকের নাম করছি। ব্যক্তিগত পছন্দ থাকে, আমি কোনো শিক্ষককে আমিও ছোট করতে চাই না। আমাদের স্পেশালি কাউকে পছন্দ, ধরো ওনার পড়ানোর স্টাইলটা আমার বেশি ভালো, সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্নটা করা। যেমন আমাদের যিনি ভূগোলের শিক্ষক ছিলেন ক্ষুদিরাম মল্লিক, শ্রদ্ধেয় ক্ষুদিরাম মল্লিক, তিনি আমাদের ম্যাপ পয়েন্টিং কীভাবে শেখাতেন জানেন? পেছনে ম্যাপ রেখে দিতেন, সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দিতেন, হাতে একটা বাঁশের কঞ্চি। ধরুন ভারতের একটা দিল্লিতে তিনি ওই বাঁশের কঞ্চিটা একদম লাগিয়ে দিতেন। তারপর বলতেন যে দেখাও গুরগাঁও কোথায় দেখাও, লখনৌ কোথায় দেখাও, ত্রিবান্ধম কোথায় দেখাও। আমরা উল্টো দিকে তাকিয়ে, সামনের দিকে তাকিয়ে আমরা ভাবতাম যে এইখানে যদি দিল্লি হয় তাহলে ত্রিবান্ধম নিচের দিকে হবে, কেরালা হবে, এইরকম ভেবে আন্দাজে কিন্তু সেখানে লাঠিটা থাকাটা, স্টিকটা ঠেকাতাম। এই ভেবেই কিন্তু আমরা ম্যাপ পয়েন্টিংটা শিখেছি। না পারলে তিনি প্রচুর প্রহার করতেন। আমার তো মনে আছে ক্ষুদিবাবু আমাদেরকে ডাকতেন, উঠে আয় মানে আমাদেরকে জামা খুলে যেতে হতো। বয়েজ স্কুল ছিল তখন ওটা পুরোটা, এবং তার উপরে তিনি মারধর করতেন। কিন্তু সেই যে ম্যাপ পয়েন্টিং ওইভাবে শিখেছি আমি এখনো পর্যন্ত, উল্টো দিকে তাকিয়ে ওই স্টিক দিয়ে বলে দিতে পারবো ভারতের কোন জায়গায় কোথায়। সেই প্রসেস বা সেই অভিনব পদ্ধতি, সেই যে পদ্ধতি এখনকার টিচারদের, আপনি কি মনে করেন যে একজন স্টুডেন্টকে পড়ানোর মানসিকতা নিয়ে আসছেন, না জাস্ট পড়াতে হয় এভাবে চলে যাচ্ছে? না, অনেকেই তো ওই আসি যাই বেতন পাই এরকম ভাবনাটা বর্তমান দিনে অনেক শিক্ষক শিক্ষিকার মধ্যে আছে। প্রত্যেকে নয়, কিছু তো মানুষ কিছু আছে। এবং দেখুন, যে শিক্ষক বা শিক্ষিকা স্কুলের ক্লাসে ফাঁকি দেন তিনি কিন্তু তার নিজের ছেলে মেয়েকেও ফাঁকি দেন। আমি তো অনেক শিক্ষক শিক্ষিকা দেখেছি তার ছেলেটি বা মেয়েটি ক্লাস 2, 3, 4-এ পড়ে, তাদেরকে আলাদা করে টিউশন দেওয়া হয়েছে, নিজেরা পড়াতে পারছেন না। মানে তার ছেলে মেয়ে তাকে মা বাবা বলে জানে, কিন্তু শিক্ষক শিক্ষিকা বলে জানে না। আমার তো মনে হয় সেই শিক্ষক শিক্ষিকা তার লজ্জা হওয়া উচিত ছেলে মেয়ের কাছে। এটা এসে যাচ্ছে। অনেকে দেখেছি যারা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা তারা টিচারশিপ করেন, কিন্তু তাদের ছাত্রছাত্রীরা বা তাদের নিজস্ব সন্তানরা পড়ছেন প্রাইভেট স্কুল। এখান তো একটা সাধারণ মানুষ জিজ্ঞেস করে যে আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে, তখন উনি কিন্তু প্রাইভেট স্কুলের নাম নিতে লজ্জা পাচ্ছেন এবং বলতে পারছেন যে কেন আমি প্রাইভেট স্কুলে পড়ি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। ব্যক্তিগতভাবে আমার মেয়েকে, আমার ছেলেকে আমি একেবারে সরকারি প্রাইমারি স্কুলে পড়িয়েছি, এবং আমার মেয়ে এই মুহূর্তে একজন অপটোমেট্রিস্ট, চক্ষু বিশেষজ্ঞ। প্রাইমারি স্কুলে বা সরকারি স্কুলে পড়ালে ছেলে মেয়ে কিছু শিখবে না, প্রাইভেট স্কুলে পড়লে ছেলে মেয়ে বেশি শিখবে, এ ধারণা সম্পূর্ণ ভুল।
অবাক করার বিষয় এটা, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত নয় তারা এই ধারণা পোষণ করলেন, ঠিক আছে, কিন্তু শিক্ষক শিক্ষিকা দেখা যাচ্ছে তিনি তার ছেলে মেয়েকে ওই প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন। এটা হচ্ছে যেহেতু নিজেরা কর্মবিমুখ, কর্মে ঠিকভাবে কর্মটা সম্পাদন করছেন না, যে আমি আমার নিজের কর্মটা ঠিকমতো সম্পাদন করছি না, 1 ঘন্টা ক্লাস নেওয়াকে আমি মনে করি আমার অনেক বেশি অক্সিজেন খরচ হয়ে যাবে, অনেকে ক্লাসে যেতে ভয় পান, তিনি তার ছেলে মেয়েকে কী করে পড়াবেন? এবং তার ভরসা নেই সরকারি স্কুলের প্রতি, তিনি বেসরকারি স্কুলে আর সেক্ষেত্রে যারা ধরুন যে মানুষটি বাড়ির পাশে এই ধরনের ঘটনা ঘটে, সে তখন কি ভাবছে যে প্রাইভেট স্কুলে পড়ালে আমার ছেলেটাও ভালো বেশি শিখবে, ভালো শিখবে, এটাই ভাবছে। এটা একটা সাইকোলজিক্যালি সকলের উপরে কাজ করে। প্রাইভেট স্কুলে কি হচ্ছে, প্রাইভেট স্কুলে যেহেতু ছাত্রছাত্রীদের কাছ থেকে যে বেতন নেওয়া হয় ওই বেতনই টিচার পান, ফলে সেখানে দায়বদ্ধতা একটা আছে। সরকারি স্কুলের টিচারদের অবশ্যই সেই দায়বদ্ধতা থাকা উচিত, নেই যে আমি বলছি না, কিন্তু অনেকে সেই জায়গা থেকে সরে এসেছেন বলেই এখন পরপর আপনি দেখবেন, আমি কোনো সরকারি প্রতিষ্ঠানের বা সরকারের বিরূপ সমালোচনা করছি না, আমরা যে বিশ্বায়নের যুগে পৌঁছেছি, এক সময় কিন্তু এই সরকারি স্কুলগুলো উঠে যাবে, আমরাই হয়তো লাস্ট জেনারেশন, 50,000, 60,000, 70,000, 80,000 মাইনে পাওয়া ব্যক্তি শেষ, এরপরে আর এই জিনিসটা থাকবে না, কারণ আমরা ওই জায়গাটা থেকে নিজেরাই ক্ষতি করেছি, নিজেরই ওই জায়গাটাকে শেষ করেছি, এখন রিপেয়ার করার চেষ্টা করলে তো হবে না। সেই ক্ষেত্রে ভবিষ্যতে মানুষদের বা নেক্সট জেনারেশনদের আপনি কি উপদেশ দিতে চান যে এই জিনিসগুলো তোমরা ফলো করো, তাহলে হয়তো এই প্রথা বা এই রীতি চলতে থাকবে? না, এ বিষয়ে ছাত্রছাত্রীকে উপদেশ যতটা না দেব, আমার মনে হয় শিক্ষক শিক্ষিকাদের বেশি বার্তা দেওয়া দরকার আছে, সচেতনতার বার্তা। দেখুন, আপনিও তো পড়ান, আপনি বলুন তো 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 8 ঘন্টা একটা ছেলেকে বা মেয়েকে ঠিক মতো পড়ানো যথেষ্ট কষ্টের কাজ? না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করি, যখন আমি স্টুডেন্টটাকে না বোঝাতে পারি বা স্টুডেন্টরা যদি বুঝতে না পারে, তখন আমার পড়ানোর কিন্তু মানসিকতাটা কমে যায়। তো সেক্ষেত্রে স্টুডেন্টের চেয়েও বেশি ইম্পর্টেন্ট অ্যাজ এ টিচার, যে ও যে প্রসেসটা অবলম্বন করতে চাইছে আমি ওকে সেটা দিতে পারছি না। এই কনসেপ্টটা যদি আমাদের মধ্যে চলে আসে বা যখন পড়াই যদি ওটা আমাদের মধ্যে চলে আসে, তখন কিন্তু পড়াতে খুব ভালো লাগে এবং স্টুডেন্টরাও মনোযোগ দিয়ে শোনে। একদম একদম, এটাই বলছে, এই যে আমরা ক্লাসে পড়াবো 8 ঘন্টা, বা ঠিক মতো যদি কি বলে শিক্ষা কার্যটা, টিচিং লার্নিং প্রসেসটাকে এগোনো যাওয়া যায়, সেটা একটা যথেষ্ট কি বলা যায়, মানে গভীর এবং তাৎপর্যপূর্ণ ব্যাপার, সেটাকে হালকা চোখে দেখলে নেবে না। আমরা গেলাম একটা ধরুন, আমি তো দেখেছি অনেককে বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন, ইংরেজি গ্রামার পড়াচ্ছেন, বাংলা ব্যাকরণ বই দেখে, ইংরেজি গ্রামার বই দেখে, একটা কেমিস্ট্রির একটা বিষয় পড়াচ্ছেন, সে টেক্সট বই দেখে, এটা কি সম্ভব? আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি, কেন আমি কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়াবো, আমি বাংলা ব্যাকরণ যখন করাবো, ইংরেজি যখন আমি ভয়েস চেঞ্জ করাবো, সেখানে আমার ওই বইটা কি কাজে লাগবে টিচারে? ফলে আমরা ছেলে মেয়েদেরকে ওই বইয়ের ভাষায় ব্যাকরণ শেখাচ্ছি, নিজস্বতা দিতে পারছি না, ছেলেরা ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা সেটা ঠিকভাবে নিতে পারছে না। তো এইভাবেই একজন শিক্ষক এবং সাহিত্যিকের সঙ্গে আমাদের কথা বলে কথাটা শেষ হবে না, এবং আপনাদের যদি কোনো মেসেজ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা অবশ্যই কেশব চন্দ্র দাস মহাশয়কে আবারও একদিন আনবো, আপনাদের যা যা প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে দিন, এবং সেখানে যথেষ্ট যুক্তি সহকারে আমাদের এই মাননীয় শিক্ষক মহাশয় অবশ্যই দেবেন। আমি এই বিশ্বাসটা রাখি, উনি যথেষ্ট একজন শিক্ষিত মানুষ, টিচার, এবং এটা মনে রাখবেন যে সাহিত্যিক হয় তিনি মানুষের মন বোঝেন এবং প্রকৃতির নেশা চেনেন। সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ ওনাকে দেব, সঙ্গে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের এই পডকাস্টটা দেখার জন্য। এবং শেষে একটাই প্রশ্ন স্যারের প্রতি আমার থাকবে, যে আজকের এই যে আপনার যৌবনকাল থেকে আজ ধরুন এজ মেবি 50+, 52 নিচে আছে, আমার 48। মাফ করবেন, সেই ক্ষেত্রে
এতদিনের অভিজ্ঞতা থেকে আজকে যে আমাদের এখানে এলেন, এটা আপনার কেমন লাগবে? খুবই ভালো লেগেছে। আমাদের সময় ছাত্র জীবনে তো এই সমস্ত ছিল না। এখন বিজ্ঞান এবং প্রযুক্তি যেভাবে এগিয়েছে, আহ, সেটাকে আমরা একবারে সাদরে গ্রহণ করছি। এখন এই সমস্ত এটা ছাড়া চলা অসম্ভব। যেমন দেখুন, আগে কবিতা লিখতে কাগজ কলম লাগতো। এখন তো আমি প্রায় বছর 5-6 সরাসরি মোবাইলেই লিখি, ওখানে টাইপ করে দিলেই হয়ে গেল। টাইপ করে দিলেই হয়ে গেল। হ্যাঁ, তো আমরা একেবারে। যদি আমার মনে ফলে ভয়েস আছে, ভয়েস করলে ওখানে ফলে এই যে একটা পরিচিতির মাধ্যম, এই যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, এটা একেবারে আমার কাছে এটা খুবই আস্বাদনীয়। খুবই ভালো লাগলো আমাদের এটাতে এসে। শুধু আত্মপ্রচার নয়, আমার এই কথাগুলো আশা করছি যারা দর্শক রয়েছেন আপনাদের ভালো লাগবে। আর কিছু কথা যদি শুনতে খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আমরা আমাদের অনেক সময় কর্তব্য ভুলে যাই, আর মানুষ যখন তার কর্তব্যে অবহেলা করে তখন সে হৃদয়ের দাবির কাছে আত্মসমর্পণ করে। হৃদয়ের দাবির কাছে আত্মসমর্পণ করলেই রচিত হয় সাহিত্য। মেঘদূত কাব্য এই জন্যই রচিত হয়েছিল। যক্ষ তার কর্তব্যে অবহেলা করেছিল, তাকে শাস্তি পেতে হয়েছিল, আর তার ফলেই মেঘদূত রচনা হয়েছিল। হ্যাঁ, এইভাবেই আমরা স্যারের সঙ্গে সারাদিন কথা বললেও হয়তো আপনাদের সম্পূর্ণটা দিতে পারবো না। তো দেখুন, যেহেতু একটা চ্যানেলের মাধ্যমে আপলোড হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নেক্সট টাইম অবশ্যই সাথে আনবো। এবং এভাবেই একটি মানুষ স্বপ্ন দেখা শুরু এবং শেষটা এখনো পর্যন্ত চলছে, কন্টিনিউয়াসলি আছে। একজন শিক্ষক হিসাবে, একজন সাহিত্যিক হিসাবে উনি ওনার পেশা ভুলে যান, উনি ওনার দায়িত্বে একদম অনড়। এভাবে প্রতিটি মানুষের স্বপ্ন দেখাকে আমরা স্বাগতম জানাবো এবং প্রতিটি মানুষকে এখানে তার ওয়েলকাম জানাবো আমাদের চ্যানেলে। এত সময় স্যারের ইন্টারভিউ শুনলেন এবং স্যার এত বড় একজন লেখক, কিন্তু একটা কবিতা সম্মান আর তো হতে পারে না। তো স্যারের মুখ থেকে আমার একটা ওনার খুব প্রিয় কবিতা আমরা শুনলাম। সকলকে নমস্কার জানাই। একটা কবিতা পাঠ করছি। প্রেমের কবিতা আমি অনেক লিখেছি, তো এটা একাধারে প্রেমের কবিতা, আবার একাধারে রূঢ়তার প্রতীক একটি কবিতা। কবিতার নাম দহন। চেয়েছিলাম প্রেমিকা এক করতল সুশীতল, থাকবে না স্বার্থ কোনো, প্রেমে হবে টলমল। এ কি খুব বেশি চাওয়া? উত্তর খুঁজি শুধু, চারদিক শূন্য দেখি মরু বালুকা ধুধু। কেউ চাইল সুদর্শন পুরুষ, কেউ শুধু অর্থ, সব দিক শূন্য থাকায় প্রেমে হলাম ব্যর্থ। খুঁজে চলি তবু কোথাও পাবো নিশ্চয়ই তাকে, আকাশ বাতাস হাসছে শুধু পাগলামিটা দেখে। নীল সমুদ্র আছড়ে পড়ে তপ্ত বুকেতে যখন, কোন শ্রীমতীর নীল শাড়ি আঁখিতে ভাসে তখন। বাড়ছে বয়স ঝাপসা নয়ন, কেশ যে যায় পেকে, উড়া কপাল প্রেমিকা খোঁজে পাবে নিশ্চয়ই তাকে। তো এভাবেই আজকের পডকাস্টটা এখানে শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।